আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিউজ চ্যানেলে মেহেদী হাসান মিরাজের একটা কোটেড স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলেছেন যে মুশফিকুর রহিমকে ওয়ানডে টিমটাতে তিনি চান বা ফিরিয়ে আনার একটা প্রক্রিয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন, অথবা তাকে প্রয়োজন ওয়ানডে টিমটাতে। এরকম কথা আমি জানি না ব্যাপারটা সত্য নাকি মিথ্যা, বা মেহেদী হাসান মিরাজ এরকম কোনো কিছু বলেছেন কিনা, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। আমি সাম্প্রতিক সময় ব্যাপারটা দেখেছি। এখন এটা উচিত কিনা আপনি যদি আমাকে সেই প্রশ্নটাও করেন, সত্যি কথা বলতে সেই ব্যাপারেও আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আই এম নট আ পার্ট অফ দ্য সিস্টেম। তবে আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে একটু সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে গত এক বছরে 4 থেকে 6 নম্বর পজিশনে, অর্থাৎ মিডল অর্ডার পজিশনে ওয়ার্ল্ডের সবচাইতে খারাপ দল, তার নাম বাংলাদেশ। খারাপ বলতে একেবারে খারাপ, খুবই বিশ্রী একটা পরিসংখ্যান। আপনি যদি অন্যান্য টিমগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করে দেখেন, আমি একটু পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে এই পরিসংখ্যানটা দেখলে আপনার কাছে আসলে লজ্জাই লাগবে। গত এক বছরের পার্সপেক্টিভে পরিসংখ্যানটা যেটা বলছে যে 4 থেকে 6 নম্বর পজিশনে নিউজিল্যান্ডের অ্যাভারেজ সবচাইতে বেশি 47.27। স্ট্রাইক রেটটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি ওভারে তারা 6.10 করে রান তুলেছে। 100টার উপর 100 রানের পার্টনারশিপ তারা করেছে 5 বার, 50 রানের পার্টনারশিপ করেছে 14 বার। এরকমভাবে আপনি যদি ক্রোনোলজিক্যালি দেখতে থাকেন, পাকিস্তানের 42, শ্রীলঙ্কার 41, ইংল্যান্ডের 38, আফগানিস্তানের 38, ইন্ডিয়ার 37, জিম্বাবুয়ের 37, অস্ট্রেলিয়ার 36, সাউথ আফ্রিকার 34, আয়ারল্যান্ডের 30, ওয়েস্ট ইন্ডিজের 28, বাংলাদেশের 25.43। মানে আপনি একটু খেয়াল করে দেখেন, 12টা টিমের মধ্যে বাংলাদেশের অ্যাভারেজ সবচাইতে খারাপ। 25 রানও 4 থেকে 6 নম্বর উইকেটে তারা টিকতে পারে না নিয়মিতভাবে। এবং ওভার প্রতি রান তোলার যে হারটা, সেটা তো আরও ভয়াবহ, 4.37। আপনি কম্পেয়ার করে অন্যান্যদেরটা দেখতেই পাচ্ছেন। আমি বলে সময় নষ্ট করতে চাই না, তবে আপনি জাস্ট পার্থক্যটা লক্ষ্য করে দেখেন। আফগানিস্তান 5.50 হারে রান তোলে, বাংলাদেশ তোলে 4.37। ইভেন আয়ারল্যান্ড 5.68 হারে রান তোলে। এবার আপনি যদি সেঞ্চুরি পার্টনারশিপ দেখেন, 5টা করে আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের, শ্রীলঙ্কার 2টা, বাংলাদেশের 2টা সেঞ্চুরি পার্টনারশিপ আছে, বাট ইট ওয়াজ মোর অফ এ ড্যামেজ রিপেয়ার। আপনি 50 পার্টনারশিপ যদি চিন্তা করে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের 9টা 50 পার্টনারশিপ আছে। ইভেন আফগানিস্তান যদি আপনি চিন্তা করেন, আফগানিস্তানের 3টা, ইংল্যান্ডের 11টা, শ্রীলঙ্কার 13টা, পাকিস্তানের 10টা, বাংলাদেশের আছে মাত্র 3টা। সো একটা বিষয় কিন্তু বোঝা যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডল অর্ডার গত এক বছর ধরে ইটস নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবং এই কারণেই লিটন কুমার দাসকে উইদাউট পারফর্মিং এনিওয়্যার, নট বিং আ রেগুলার পারফর্মার অফ দিস ফরম্যাট, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে তার ট্যালেন্টের উপর ট্রাস্ট করে, অর্থাৎ তার ট্যালেন্টের উপর ভরসা করে। যে আমরা জানি লিটন টেকনিক্যালি হি ইজ আ শার্প ব্যাটার, আমরা জানি যে হি হ্যাজ দ্য পটেনশিয়াল, আমরা জানি যে হি ক্যান ডিল দ্য স্পিনার্স ওয়েল, আমরা জানি হি ক্যান রোটেট দ্য স্ট্রাইকস। এই কারণে লিটন কুমার দাসকে আসলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে উইদাউট ডুইং এনিথিং, অর্থাৎ তিনি কোনো কিছু করার ব্যতি রেখেই তাকে ওয়ানডে টিমে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কারণ এই জায়গায় লিটন কুমার দাসও রেগুলার 4 নম্বরের ব্যাটার না হয়েও যেই ইম্প্যাক্টটা রাখতে পারবেন বলে আমরা জানি, এই ইম্প্যাক্ট রাখার মতো ব্যাটারও আমাদের পাইপলাইনে আসলে নাই, বা যাদেরকে দিয়ে ট্রাই করানো হয়েছে তারা কেউ তো ওই জায়গায় রাস্তার প্রতিদানটা দিতে পারেন নাই। এখন লিটনের ক্ষেত্রে কি ব্যাপারটা হয়েছে আমি আপনাকে বলি। 3টা ম্যাচে আমরা দেখলাম যে 40-এর উপর রান করে লিটন অল অফ আ সাডেন তিনি আউট হয়ে গেলেন। লিটন ভেরি মাচ ওভার কশাস। লিটন অনেক বেশি মাত্রায়, অনেক সময় হয় না যে আপনি যখন অতিরিক্ত সচেতন থাকবেন, অতিরিক্ত সচেতন থাকলে আপনি একটা মিস্টেক করে ফেলবেন, এবং অতিরিক্ত সচেতন থাকতে গিয়ে মারার বলটাকে ডিফেন্স করতে গিয়ে লিটন আউট হয়ে যাচ্ছেন। আপনি লাস্ট ম্যাচের উইকেটটা যদি চিন্তা করে দেখেন, হি ওয়াজ ভেরি মাচ ওভার কশাস। ওই বলটা আপনি যদি লিটনকে এটা T20 ক্রিকেটে দেন, যেখানে তার আসলে সেটেল ফরম্যাট, হি নোজ দ্যাট হি ইজ দ্য ক্যাপ্টেন, হি ইজ ভেরি মাচ সেট ইন দেয়ার, এরকম ফরম্যাট হলে লিটন কুমার দাস আউট অফ 10 টাইমস 9 টাইমস হি উইল গো ফর দ্য সুইপ শট, যাবেনই। কিন্তু এই ম্যাচে তার চিন্তাটা হচ্ছে, তার হয়তোবা তিনি মনস্তাত্ত্বিকভাবে সেট করে রেখেছেন যে ওকে, আমাকে ওয়ানডে টিমটাতে সেট হতে হবে, থাকতে হবে, জাস্ট বেসিক, জাস্ট হ্যাং অ্যারাউন্ড দেয়ার, ওই জায়গাটা থাকাটা, সেটাকে লিটন ইম্পর্টেন্ট ফিল করেছেন। এবং যে কারণে আলটিমেটলি যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওভার কশাস হতে গিয়ে, মারের বলকে আমি ডিফেন্স করতে গিয়ে অফ দ্য ডিফেন্স আমি আউট হয়ে যাচ্ছি। দিস ইজ নাম্বার 1। গত এক বছরে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মারটার নাম হচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় তিনি রান সবচেয়ে বেশি করছেন, বাট ওয়েন উই টক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট, তাওহিদের স্ট্রাইক রেটটা যদি একটু লক্ষ্য করে দেখেন আপনি, গত বছর তাওহিদের স্ট্রাইক রেটটা ছিল 67। গত বছর তার স্ট্রাইক রেটটা 67। আপনি ওভারঅল লাস্ট 2 বছরে 25-26 যদি চিন্তা করেন, তাহলে তার স্ট্রাইক রেটটা 72।
ইভেন আপনি এই বছরটাতে তিনি এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন, সেখানে 90+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। হ্যাঁ, তিনি ভালো করেছেন, কিন্তু সত্যি কথা বলতে তাওহিদকে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে 97 যেটা তিনি স্ট্রাইক রেট করেছেন সেটা পরে পুষিয়েছেন, কিন্তু ডিউরিং দ্য মিড ওভার্স স্ট্রাইক রোটেশনের যে জায়গাটা সেখানে কিন্তু তাওহিদকে খুব বেশি প্রমিনেন্ট দেখা যায় নাই। প্রচুর পরিমাণে ডট বল কনসিড করতে দেখা গেছে এবং তার ব্যাটিংটা অনেকটাই যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে কি যে বেসিক বল হচ্ছে, বেসিক বলে বেসিক যে শট দরকার, নট কনসিডারিং ওয়্যার দ্য ফিল্ডার্স আর, তাওহিদ জাস্ট ওই জায়গায় বলটাকে প্লেস করছেন সেফলি। ব্যাপারটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটে বা আপনি যদি স্ট্রাইক রোটেট করতে চান ইউ নিড টু হ্যাভ সাম এক্স ফ্যাক্টরস, তাই না? যে আপনাকে এক ধরনের বল হয়তো বা করছে বোলার, আপনি পায়ের ব্যবহার করে মিড উইকেটে একটা ফিল্ডার আছে, আপনি একটু ডানে বা বামে একটু কোনাকাঞ্চি করে আপনি গ্যাপ প্রডিউস করে একটা সিঙ্গেল নিলেন, ওই কাজটা দেখা যায় না। একদম খুবই বেসিক যেটা দেখা যায় সেটা হচ্ছে ঠিক আছে অফ স্পিনারটাকে ভেতরের দিকে ঢুকাবে, নর্মালি আমরা সেই বলটাকে এদিকে গ্ল্যান্স করবো, ফিল্ডার থাকুক না থাকুক, মানে বিষয়টা একদম ওই রকম হয়ে যাচ্ছে যে আলটিমেটলি ওইখানে ফিল্ডারটা রাখা হচ্ছে, ওই ফিল্ডারের কাছে বলটা যাচ্ছে, সিঙ্গেলটা তিনি পাচ্ছেন না। সো এইটা একটা অনেক বড় আমার কাছে মনে হয় যে হ্যাঁ তাওহিদ অলদো হি ইজ গেটিং রানস, এবং সত্যি কথা বলতে উপরের দিক থেকে যখন ড্যামেজ হচ্ছে, নাজমুল শান্ত প্রথম কয়েক ওভারের মধ্যে যখন আউট হয়ে যাচ্ছেন তখন আপনার ড্যামেজ রিপেয়ারটা দরকার, এবং তখন যখন প্রচুর পরিমাণে ডট বল খেলে তাওহিদ লাস্টে একটা পুষিয়ে দেওয়ার মতো ব্যাটিং করছেন, সেটাকে তখন আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। কিন্তু আপনি যদি বেসিক ফ্লো অফ অ্যান ওয়ান ডে ইনিংস চিন্তা করেন তাহলে ওই যে সিঙ্গেল বের করতে না পারাটা এটা কিন্তু এক ধরনের অদক্ষতার জায়গাও বটে। রিস্ক নিতেও দেখা যায় না, তাওহিদকে সুইপ করতেও এখন খুব বেশি দেখা যায় না। আগে যেমনটা আমরা দেখতাম যে প্রতি 3টা বা 4টা বলের মধ্যে এগেইনস্ট দ্য স্পিনার্স হি উড হ্যাভ অ্যাটেম্পটেড ফর আ সুইপ শট, এখন তিনি সেটা করছেন না। ভালো কথা, তিনি রিস্ক ফ্রি ব্যাটিং করতে চাচ্ছেন, বাট রিস্ক ফ্রি ব্যাটিং মানে কিন্তু বিষয়টা এরকম না যে আই উইল জাস্ট হ্যাং অ্যারাউন্ড দেয়ার অ্যান্ড আই উইল জাস্ট প্লে আ ন্যাচারাল গেম উইচ ইজ জাস্ট ডিল রিয়্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য বোলার। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে আপনাকে রিয়্যাক্ট করতে হবে, বাট রিয়্যাক্ট করতে হবে ইন আ ভেরি ক্যালকুলেটিভ ইকুয়েশন। বিষয়টা কীরকম, আপনি যখন দেখছেন মিড উইকেটে ফিল্ডার আছে, আপনাকে হয় স্কোয়ার লেগ না হয় ওই একই জায়গার বল একটু ওয়াইডার জোন দিয়ে বা একটু ভার্টিক্যাল ব্যাটে খেলতে পারেন, এরকম জোন দিয়ে খেলতে হবে। সো এই জায়গাটায় আমি বলবো যে দেখেন যে সবচেয়ে ভালো খেলা তাকে নিয়ে মনে অনেকক্ষণ বেশি আলোচনা করে ফেললাম। ভালো যে খেলা তাকে নিয়ে আলোচনা আসলে করতে হবে বা করতে হয়, কারণ তার আরও বেটার কোয়ালিটির ব্যাটিং আমরা অবশ্যই চাই। সো এটা একটা অনেক বড় ক্রাইসিস, আর বাকি যারা আছেন তারা তো আসলে বেসিকটাই ঠিক করতে পারছেন না, যে কারণে তাদেরকে নিয়ে আমি আর আলোচনার আর কোনো অবকাশ আসলে থাকে না। মানে তাওহিদ এবং লিটন এই দুইজন ব্যাটসম্যান বেসিকটা অন্তত ঠিক মতো করছেন, যে কারণে আপনি স্কোর কার্ডে বেজ্জুতির মতো অনেক কিছু হয়তো বা দেখতে পাচ্ছেন না। কিন্তু এদের বাইরে আপনি অনেক হয়তো বলতে পারেন যে যারা রান করছেন তাদেরকে নিয়ে কথা বলছেন, এখন এর বাইরে যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলার টেকনিক্যাল অ্যানালাইসিস করার মতো আসলে জায়গাটা নেই, যে কারণে সে কথাটা বলতে পারছি না। সো আমার কাছে মনে হয় যে ওয়ান ডে ফরম্যাটটাতে মিড ওভার্সে মিডল অর্ডার ব্যাটিং it has been a matter of crisis for Bangladesh, এবং this is the sole reason we've been deprived of winning frequently in ODI cricket, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এবং that is the reason of fall down of ODI cricket বাংলাদেশের জন্য। বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম তাদের ক্যারিয়ারের শেষের দিকে চলে আসার পরে তাদের বিকল্প আমরা আসলে ওইভাবে তৈরি করতে পারি না। এখন কোয়েশ্চেন অ্যারাইজড যে ওয়েদার বাংলাদেশ শুড ব্রিং ব্যাক মুশফিকুর রহিম ফর দ্য ওডিআইস অর নট। মেহেদী হাসান মিরাজের এরকম কথাগুলো আছে, আমি জানি না ইটস ট্রু অর ফলস, বাট মুশফিকুর রহিমকে ফিরিয়ে আনা ঠিক কি ঠিক না সেটাও আমি জানি না, বাট এটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের অবস্থাটা আসলে খুব বেশি ভালো না। এবং আপনি যদি পাইপলাইনও চিন্তা করেন, অন্তত আগামী 2-1 বছরে এই পাইপলাইন মানে রেগুলার কোনো কিছু করার মতো বা আউট অফ বক্স কোনো কিছু করার মতো আমি অন্তত কোনো সম্ভাবনার জায়গা দেখি না বাংলাদেশের মিডল অর্ডারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।